তারেক রহমান সরকার যখন তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটরের পদ থেকে বাদ দিয়ে দিল, আমি এটাকে স্বাভাবিকভাবে নিয়েছিলাম। আমি মনে করেছিলাম যে আচ্ছা, যেহেতু তাজুল ইসলাম এর আগে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই জামাত নেতাদের পক্ষের আইনজীবী ছিলেন, সুতরাং একটা একটা কথা উঠতে পারে যে এই আদালত নিরপেক্ষ না, এই চিফ প্রসিকিউটর নিরপেক্ষ না, তিনি আগে জামাতের আইনজীবী ছিলেন বা এখনো তার সঙ্গে জামাতের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আছে। সুতরাং তারেক রহমান যদি চায় তাকে বাদ দিয়ে দেওক, এবং এটা তো সত্য যে একটা সরকার তার পছন্দের লোকদেরকে নিয়োগ দিবে। এটা কিন্তু এখানেই শেষ হওয়ার কথা। গতকালকে বিদায়ী সংবাদ সম্মেলনে তাজুল ইসলাম বলেছেন যে কোনো সমস্যা নেই, আমি চলে যাচ্ছি, কারণ সরকার তার পছন্দের লোক নিয়োগ দিবে, সুতরাং এখানে আমার কিছুই বলার নাই। তিনি ভালোভাবে বিদায় নিয়েছেন। তারপর সরকার নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম নামে একজনকে নিয়োগ দিয়েছে, এবং সেই ব্যাপারে আমরা পরে আসবো। ভালো কথা, কিন্তু ঘটনাটা এখানে কিন্তু শেষ না দর্শক। বাংলাদেশে আপনি যখন ভালো কিছু করবেন, সৎ পথে চলবেন, তখন কিন্তু সবাই আপনার বিরুদ্ধে চলে যাবে, এবং যারা অসৎ ব্যক্তি তারা এত সংঘবদ্ধ যে আপনি কিছুই করতে পারবেন না। এবং এই তাজুল ইসলামের বিরুদ্ধে এখন ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে, যেটা প্রথম নিউজ করেছে বাংলা ট্রিবিউন। এবং এই বাংলা ট্রিবিউন একটি আওয়ামী লীগ ঘেঁষা পত্রিকা, এটা আওয়ামী লীগের সমর্থকদের পত্রিকা। এবং তারপর দেখলাম আমরা যে একটু পরেই ডেইলি স্টার রিপোর্ট করলো যে তাজুল ইসলাম এই ঘুষ লেনদেনের সঙ্গে জড়িত, এবং এই ঘুষ লেনদেনের বিনিময়ে তিনি এই আইজিপি মামুন এবং আফজাল এদেরকে রাজসাক্ষী বানিয়েছেন। সুতরাং বোঝা গেল যে ঘটনাটা অনেক গভীরে। এবং দেখেন যে গতকালকে কালের কণ্ঠ পত্রিকা বসুন্ধরা গ্রুপের সেই কালের কণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক হায়দার আলী, এই হায়দার আলী হচ্ছে একজন আওয়ামী লীগের লোক। এই হায়দার আলী বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির চুপ করে ইন্টারভিউ নিলেন, সেখানে ইউনুসের বিরুদ্ধে যার পণ্যায় নিষেধাজ্ঞার, মানে ইউনুস ক্ষমতা ছাড়ার পরে সবাই তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা করতেছে। এমনকি যে মহাসিন রশিদ একজন আইনজীবী, তিনি বলতেছেন তিনি মামলা করবেন। মানে ডক্টর ইউনুস যে কয়দিন ক্ষমতায় ছিলেন তিনি কিন্তু কোনো বড় বড় শিল্প গোষ্ঠীকে পাত্তা দেননি। তো যখনই তিনি ক্ষমতা ছেড়ে চলে গিয়েছেন তখনই তার বিরুদ্ধে নানান অভিযোগ, নানান কথাবার্তা, আগে কিন্তু হয় নাই। এখন আবার এই ইউনুস সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তার বিরুদ্ধে চলতেছে নানান ষড়যন্ত্র। কেন? কারণ তিনি অন্যায়ের কাছে নতি স্বীকার করেননি। বাট তারপর আমি বলবো যে যেসব অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, এগুলো কিন্তু তদন্ত হওয়া উচিত। কিন্তু তদন্ত করে কিছু না পেলে তখন ক্ষমা চাইবে কি? আপনি দেখুন, যেই বসুন্ধরার মালিক শাহ আলম, তিনি বলেছিলেন মৃত্যুর পরেও শেখ হাসিনার সঙ্গে তিনি থাকবেন। তো এইরকম আরো অনেক আছে, আরো বড় বড় যে শিল্প গোষ্ঠীগুলো, তাদের স্বার্থ ইউনুস রক্ষা করেননি, তাদের কথা শুনেননি। ইউনুস তার মতো করে দেশ পরিচালনা করেছেন। আজকে ফরাদ মাজার, সেই গফুর চাচা ফরাদ মাজার, তার স্ত্রীকে ইউনুস উপদেষ্টা বানিয়েছেন। সেই ফরাদ মাজার বলতেছে ইউনুস নাকি দেশকে 50 বছর পিছিয়ে দিয়েছেন। দর্শক, আমি আমি না এই মানে শেখ হাসিনা পালিয়ে গিয়ে আমাদেরকে অনেকের মুখোশ উন্মোচন করে দিয়েছে। আমরা দেখেছি শেখ হাসিনার আমলে অনেকেই এত ভালো ভালো কথা বলতেন, তারপর দেখেছি যে চরিত্র কিভাবে তাদের খারাপ হয়। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তারা কিভাবে মানে মানে অধপতনে তারা চলে যায়, আমি নিজ চোখে এগুলো দেখেছি। যাই হোক, আমি একটু যদি পড়ে শোনাই যে এরা আসলে তাজুল ইসলামের বিরুদ্ধে কি অভিযোগ এনেছে। এতদিন কোনো কথা বলেনি, কিন্তু যেই না ইউনুস সরকার চলে গিয়েছে তারপরে এখন নতুন নতুন কাহিনী বের হচ্ছে। এখন আসলে প্রশ্ন হচ্ছে যে এগুলো সত্যি নাকি তাজুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র। এখানে বাংলা ট্রিবিউন লিখেছে, ট্রাইব্যুনালের প্রসিকিউশনে ভাঙনের সুর, রাজ সাক্ষী বানিয়ে বাণিজ্যের অভিযোগ। হ্যাঁ, ঠিক একই নিউজ ডেইলি স্টার ছাপিয়েছে ইংলিশে আর কি। এখানে লিখেছে যে 24 জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার বিচারের জন্য পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে বড় ধরনের পরিবর্তন এনেছে নতুন সরকার। অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলামকে নতুন চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে এই পরিবর্তন নিয়ে আলোচনার মধ্যেই ট্রাইব্যুনালের মামলাকে ঘিরে রাজ সাক্ষী বাণিজ্য এবং সেটেলিং সিন্ডিকেটের মতো গুরুতর অভিযোগ সামনে এসেছে। এখানে যখনই এই চিফ প্রসিকিউটর পদে পরিবর্তন হয়েছে তখনই এই প্রসিকিউশন টিমের ভিতরে দেখা দেয় চরম অস্থিরতা, এবং একজন প্রসিকিউশন টিমের সদস্য অ্যাডভোকেট BM সুলতান মাহমুদ সরাসরি সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে বাণিজ্য এবং রাজ সাক্ষী নাটকের অভিযোগ তুলেছেন। তার মানে হচ্ছে যে এই প্রসিকিউশন টিমের ভিতরেই কেউ কেউ বিক্রি হয়ে গিয়েছে। এখানে লিখেছে, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে রাজ সাক্ষী বানানো নিয়ে ট্রাইব্যুনালে সেটেলিং বাণিজ্য ও রাজ সাক্ষী নাটক কেন সরতে হচ্ছে তাজুল ইসলামকে শিরোনামে সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটা পোস্ট করেন প্রবাসে অবস্থানরত, এখন কিন্তু প্রবাসে আছেন, অবস্থানরত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী মুস্তাফিজুর রহমান আহাদ। ওই পোস্টে তিনি
প্রসিকিউশন টিমের একটি প্রভাবশালী অংশ গোপনে সমঝোতা বা সেটেলিং বাণিজ্যে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করা হয়। এদিকে কাজী মুস্তাফিজুর রহমান আহাদ, যিনি কিনা প্রবাসে আছেন, তার এই পোস্টের বক্তব্যের সঙ্গে সমর্থন জানিয়ে এবং আরো কিছু তথ্য অ্যাড করে তুলে ধরেন। অন্যান্য আইনজীবীদের মতোই মন্তব্য করেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের অন্যতম সদস্য অ্যাডভোকেট বি.এম. সুলতান মাহমুদ। এখন এই বি.এম. সুলতান মাহমুদ কার পারপাস সার্ভ করতেছেন আমি জানি না, বাট সুলতান মাহমুদের কথাও কিন্তু সিরিয়াসলি নেওয়া উচিত, হতেও পারে সত্য। সুলতান মাহমুদ প্রসিকিউটর একজন, তিনি বাংলা ট্রিবিউনকে বলেন যে আমি দীর্ঘদিন প্রসিকিউশন টিমে কাজ করেছি, সেই কাজের সুবাদেই বলছি, শুধু আইজিপি মামুনই নয়, আশুলিয়ার লাশ পুরানো মামলার টাকার বিনিময়ে আফজালকেও রাজসাক্ষী করে দায় মুক্তি দেওয়া হয়েছে। ৩-৪ জনের একটি সিন্ডিকেট শুরু থেকেই এই চক্রে জড়িত। ধানমন্ডি তদন্ত সংস্থায় বসে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং সুপ্রিম কোর্টের আইনজীবী জামাত নেতা শিশির মনির সিন্ডিকেট সাবেক আইজিপি মামুনকে রাজসাক্ষীর নাটক বানায়। সাবেক আইজিপি মামুনকে জিজ্ঞাসাবাদ করার জন্য ধানমন্ডি তদন্ত সংস্থায় আনলে সেখানে শিশির মনির উপস্থিত থাকতো। তারা দাগি খুনি পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তার না করে পালানোর সুযোগ করে দিয়েছে নিরাপদে, এবং চিফ প্রসিকিউটরের চেয়ারকে টাকা কামানোর হাতিয়ার হিসাবে তৈরি করে রেখেছে এই তাজুল সিন্ডিকেট। দেখুন, শিশির মনির থাকতেই পারে, একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, মাঝে মাঝে আইনের পরামর্শ দিতেই পারে। এখন যে অভিযোগ করেছে যে চৌধুরী মামুনকে কেন রাজসাক্ষী বানানো হলো, এটা তো সবাই জানে রে ভাই। শেখ হাসিনার বিরুদ্ধে যেই সকল অডিও এভিডেন্স গুলো আছে এবং অন্যান্য প্রমাণ আছে, এগুলো 100% না। যদি একজনকে রাজসাক্ষী বানানো যায় তাহলে এই এভিডেন্স গুলো আরো স্ট্রং হয়, এবং এর জন্যই এই চৌধুরী মামুন সাবেক পুলিশ প্রধান তাকে রাজসাক্ষী বানানো হয়েছে। এটা তো সবাই জানে, তো গোপন কিছু না। এখন তারা বলতেছে যে এটা নাকি নাটক করেছে এবং টাকা কামানোর সুযোগ করে দিয়েছে। সুলতান মাহমুদ আরো বলেন যে গত বছরের নভেম্বরের শেষ দিকে আশুলিয়ায় লাশ পুরানো মামলার আসামি আফজালের বউ সন্ধ্যার দিকে ভারী একটা ব্যাগ নিয়ে প্রসিকিউটর গাজী হ্যাম.এইচ. তামিমের রুমে প্রবেশ করেন, এবং বিষয়টি আমরা দেখার পরে সঙ্গে সঙ্গে তাজুল ইসলামের রুমে গিয়ে তাকে জানাই। এই ঘটনায় তাজুল ইসলাম তো কোনো ব্যবস্থা নেয়নি, বরং উল্টো আমাদের বকাঝকা করে। তামিম তখন সবার সামনে স্বীকার করেছিল যে আফজালের বউ তার রুমে এসেছিল। তখন তাজুল ইসলাম জিজ্ঞেস করেছিলেন যে আসামির বউ কেন তোমার রুমে গিয়েছিল। এ পর্যন্তই শেষ, এরপরে আর কোনো ব্যবস্থা নেয়নি। পরবর্তীতে সেই আফজালকেই রাজসাক্ষী করা হলো, চূড়ান্ত বিচারে খালাস দেওয়া হলো। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তামিমের রুমে আফজালের বউ ঢুকছে, হ্যাঁ, এটার সিসিটিভি ফুটেজ তো আছে, সেটা টেস্ট করেন। আর একজনের রুমে একজন ঢুকতেই পারে, এবং সেখানে নাকি ভারী ব্যাগ নিয়ে গিয়েছে। আমি জানি যে কোনো মহিলা তার সঙ্গে একটা পার্স থাকে, একটা ভ্যানিটি ব্যাগ থাকে। এখন সেই ব্যাগকেই যদি অনেক বড় ব্যাগ নিয়ে ঢুকেছে বলে বলা হয়, তাহলে তো এটা সমস্যা, তাই না? এখন এগুলো সব কিন্তু শুধুই সন্দেহ। দেখুন, যে কোনো মামলায় একজন আসামিকে রাজসাক্ষী করা হয়, তার জবানবন্দি নেওয়া হয় এবং তাদেরকে সাক্ষী হিসাবে আদালতে উপস্থাপন করা হয়, এবং ফলস্বরূপ তাদের লঘু শাস্তি হয়। এটা তো নতুন কোনো নিয়ম না রে ভাই, এটা তো অনেকদিন থেকেই হয়ে আসছে। এখন এটাকেই বলতেছেন নাকি টাকার বিনিময়ে নাটক সাজিয়েছে। এবং এই সুলতান মাহমুদ আরো বলেন যে চানখারপুলের মামলায় এসআই আশরাফুল গুল্লি করার নির্দেশনা দিচ্ছে এমন একটি ভিডিও প্রকাশ পাওয়ার পরও তাকে আসামি না করে সাক্ষী করা হয়েছে। সেই ভিডিও আমার কাছে আছে। এগুলো কিন্তু আবার এলিগেশনটা দেখা উচিত। যদি তার কাছে থাকে এই ভিডিওটা, তাহলে প্রমাণ দেয় না কেন? এখন তো নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম আসছে, তাকে দিন, তাই না? রংপুরের আবু সাইদের মামলায় এসি এমরানকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই এমরানের নাম কয়েকজন সাক্ষীরা আদালতে এসে বলেছে আওয়ামী লীগ নেতাদের শেখ হাসিনার মামলায় অন্তর্ভুক্ত করা যেত, কিন্তু সেটা না করে মামলা প্রতি 2-4 জনকে আসামি করে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করে জনগণকে ধোঁকা দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে 24-এর শহীদদের রক্তের সঙ্গে বেইমানি। এখন সুলতান মাহমুদ নামের প্রসিকিউটর সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছেন, সেগুলো তো আনলে হবে না। আমিও তো চাই আপনি এভিডেন্স দেন, আপনি প্রমাণ দেন, আপনার কাছে কি আছে, এবং আপনি নতুন করে কথা বলেন। কথা বলে যদি তাজুল ইসলাম কোন অন্যায় করে থাকে, বিশ্বাস করেন আমি চাইতে শাস্তি হোক, কিন্তু সত্যি তাজুল ইসলাম করেছে নাকি ষড়যন্ত্র, এগুলো তো বললে হবে না, তাই না? এখন যদি তাজুল ইসলাম কাউকে ছেড়ে দিয়ে থাকে এবং কারো বিরুদ্ধে অভিযোগ ঘটনা করে তাকে মুক্তি দেওয়ার সুযোগ করে দেয়, তাহলে আপনি নতুন করে সেই নতুন এভিডেন্স গুলো আপনি নতুন প্রসিকিউশন টিমে জমা দিন। জমা দিলে তখনই তো বোঝা যাবে, তাই না? তো বাংলা ট্রিবিউন তাজুল ইসলামকে জিজ্ঞেস করেছিল যে ঘটনা সত্যি কিনা। তাজুল ইসলাম বলেছেন যে এসব সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, কেউ ব্যক্তি চরিত্র চরিতার্থ করতে চাইলে সে বিষয়টি দুঃখজনক। এখানে স্বচ্ছভাবে বিচার হয়েছে এবং ট্রাইব্যুনাল তা প্রমাণিত হয়েছে। দেখেন, একটা ট্রাইব্যুনাল তো আছে যেখানে বিচারকরা বসে থাকে,
সেই ট্রাইব্যুনালে যদি কাউকে মুক্তি দেওয়া হয়, তাজুল ইসলামের একটা বিষয় করার আছে, সেটা হচ্ছে যে তাজুল ইসলাম হয়তোবা যথোপযুক্ত বা এনাফ এভিডেন্স দেন নাই, এই কারণে হয়তো বিচারকরা কোনো কিছু পায় নাই আসামির বিরুদ্ধে, এটাও হতে পারে। বাট এগুলো কিন্তু তদন্ত করতে হবে, তাই না? এদিকে প্রসিকিউশন টিমেও কিন্তু ভাঙনের সুর, এবং এই প্রসিকিউশন টিমের যে মেম্বাররা আছে এখানেও কিন্তু ষড়যন্ত্র আছে, অনেক গোষ্ঠী আছে কিন্তু কাজ করতেছে। এই বড় বড় শিল্প গোষ্ঠী, যারা ইউনূসের আমলে বঞ্চিত, পিছন থেকে আওয়ামী লীগ, এরকম বিভিন্ন ভাবে কিন্তু তারা চেষ্টা করতেছে এই প্রসিকিউশন টিমে ভাঙনের জন্য। তো এখানে লিখেছে, এদিকে চিফ প্রসিকিউটর পরিবর্তনের ফলে প্রসিকিউশন টিমে থাকা জামাতপন্থী ও বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে বিভক্তির গুঞ্জন ওঠে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকর্তা জানান যে বড় ধরনের প্রশাসনিক রদবদল এবং গণপদত্যাগের সম্ভাবনা রয়েছে। তবে প্রসিকিউটর গাজী MH তামিম এই গুঞ্জন নাকচ করে দিয়ে বলেন যে আমরা নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে সর্বোচ্চ সহযোগিতা করব, কাজের ক্ষেত্রে কোনো অনিয়া সুযোগ নেই। আজ আমরা নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের সঙ্গে বসেছি, আলাপ হয়েছে এবং তাকে সর্বোচ্চ সহযোগিতা আমরা করব। এবং তাজুল ইসলামের আমলেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণা করে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু নতুন সরকার গঠনের 5 দিনের মাথায় এই তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হলো, কারণ তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, তিনি জামাতপন্থী, তিনি জামাতের নেতাদের আইনজীবী ছিলেন, এবং নতুন অভিযোগ আবার এখন উঠছে যে তিনি ঘুষ খেয়েছেন, সঙ্গে এই প্রসিকিউটর তামিম সহকারে। এখন দর্শক একটা প্রশ্ন করি, যদি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং প্রসিকিউটর টিমকে বিতর্কিত করা যায়, তাহলে লাভ কার? লাভ হচ্ছে গণহত্যা করে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের লোকজন, যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে। হ্যাঁ, এখন এই ডক্টর ইউনূস পদত্যাগ করার সঙ্গে সঙ্গে ডক্টর ইউনূসের বিরুদ্ধে তো হাজারো নিষেধাজ্ঞার বিভিন্ন মহল করতেছে, পাশাপাশি এই প্রসিকিউশন টিমকে বিতর্কিত করার জন্য একটা মিডিয়া ট্রায়াল এই কদিন ধরে চলবে। অলরেডি এই বাংলা ট্রিবিউন, দ্য ডেইলি স্টার সহ দেখবেন, কালকে দেখবেন আরো আরো পত্রিকায় বলবে এই প্রসিকিউশন টিম সৎ না, তারা অবৈধ কাজ করতেছে, তারা ঘুষ খায়, তারা জামাতপন্থী, তারা বিশেষ উদ্দেশ্য নিয়ে কাজ করতেছে, এবং এগুলো ফলাও করে আবার ভারতের মিডিয়া এবং ইন্টারন্যাশনাল মিডিয়াতে টাকা পয়সা দিয়ে শুধু প্রচার করবে, এবং প্রচার করে এই যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটার বিশ্বাসযোগ্যতা আরো নষ্ট করে ফেলার কাজ চলবে, এবং শেষ পর্যন্ত যারা গণহত্যা করেছে তাদের কোনো বিচার হবে না। মানে খুব দুঃখ লাগে আসলে, এই দেশে যারা যারা আন্দোলনে নামছে, যারা নিজের জীবন দিয়েছে, যারা পঙ্গু হয়েছে, তারা কি পেল? কিছুই পেল না, বিচার পেল না, কিচ্ছু না। কয়টা অপরাধের বিচার হয় বাংলাদেশে? যখনই আপনি কোনো বড় বড় অপরাধের বিচার করতে যাবেন, তখনই দেখবেন বিভিন্ন জায়গা থেকে চাপ আর চাপ। তাজুল ইসলাম পাহাড় পরিমাণ চাপ সহ্য করেছে, কিন্তু শেষ পর্যন্ত তাজুল ইসলামকে তার পথ ছাড়তে হয়েছে। তবে আমি বলবো যে তাজুল ইসলামের বিরুদ্ধে যে অভিযোগ আছে, সে অভিযোগগুলো এভিডেন্স সহকারে আপনি নতুন প্রসিকিউশন টিমে জমা দিন। যদি তাজুল ইসলাম অপরাধ করে থাকে, আমি চাই তার শাস্তি হোক। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে তাজুল ইসলামকে সরানোর সবচেয়ে বড় কারণ বলতেছে তাজুল ইসলামের সঙ্গে জামায়াত সম্পৃক্ততা, তার সঙ্গে জামাত ইসলামের যোগাযোগ আছে। এই কারণে তারেক রহমান সরকার মনে করে যে তাজুল ইসলাম যে আদালতের চিফ প্রসিকিউটর, সেখানে যে কোনো বিচারের রায়ের বিরুদ্ধে একটা অভিযোগ উঠতে পারে যে যেহেতু তাজুল ইসলামের সঙ্গে জামাতের সম্পৃক্ততা আছে, সুতরাং তাজুল ইসলাম নিরপেক্ষ ছিল না, সুতরাং এই যে তথ্য প্রমাণ এভিডেন্স এগুলাও নিরপেক্ষ ছিল না, সুতরাং এই বিচার কার্য নিয়ে সন্দেহের অবকাশ আছে। ভালো কথা, তাজুলকে সরিয়ে দিয়েছেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি নতুন চিফ প্রসিকিউটর পদে যেই আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছেন, তিনি কি নিরপেক্ষ? নিরপেক্ষ না তো দর্শক। ডেভিড বার্গম্যান, ব্রিটিশ সাংবাদিক, তিনি কি লিখেছেন দেখুন। তিনি লিখেছেন যে হয়তো এতে অবাক হওয়ার কিছুই নাই, কিন্তু বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, যিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ আইনজীবী, তাকে কি নির্দলীয় বলা যায়? যায় না তো। এই আমিনুল ইসলাম ক্ষমতাসীন বিএনপির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। এই আমিনুল ইসলাম বিএনপির আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন, এবং সাম্প্রতিক নির্বাচনে হবিগঞ্জ 4 আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন বলে জানা গেছে। যেহেতু বিএনপি তাজুল ইসলামকে বলতেছেন যে তাজুল ইসলামের সঙ্গে জামাতের সম্পর্ক ছিল, সুতরাং এই তাজুল ইসলামকে সরিয়ে এমন একজনকে সে জায়গায় প্রতিস্থাপন করেছেন যিনি একজন বিএনপি পন্থী আইনজীবী। অথচ এই প্রসিকিউশন টিমের চিফ প্রসিকিউটর পদে একজন বহু সম্মানিত এবং নির্দলীয় ব্যক্তিত্বকেই নিয়োগ দেওয়া ভালো হতো, এবং যদি একজন নির্দলীয় ব্যক্তি নিয়োগ দেওয়া যেত, তাহলে এই নিয়োগ
ট্রাইব্যুনালের স্বাধীনতার প্রতি জনগণের আস্থা আরো জোরদার করতে পারত। এখন এই যে জামাতপন্থী তাজুল ইসলামকে সরিয়ে বিএনপি পন্থী আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হলো, এখন তো ঠিকই আওয়ামী লীগ এবং ভারত সহ অন্যান্যরা প্রশ্ন তুলবে যে যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে বিএনপির সম্পৃক্ততা আছে, সেখানে বিচার কতটুকু নিরপেক্ষ হবে, তাই না? প্রশ্ন তুলবে। তাহলে জামাতপন্থী তাজুলকে সরিয়ে আপনি আবার বিএনপি পন্থী তাজুলকে নিয়োগ দিলেন, তাহলে সেখানে তো মানে সেই দলীয় লোককে আপনি নিয়োগ দিলেন, সেখানে তো নিরপেক্ষতা হলো না। তো লাভটা হলো কি? ডেভিড বার্গম্যান বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিম কর্তৃক গৃহীত সিদ্ধান্তগুলি এখন বিএনপি সরকারের দ্বারা প্রভাবিত সিদ্ধান্ত বললেই বিবেচনা করবে বিভিন্ন গোষ্ঠী, আওয়ামী লীগ, ভারত সহ আরো নানা গোষ্ঠী বলবে, যেগুলো আসলে বিএনপি সরকারের সিদ্ধান্ত, কারণ চিফ প্রসিকিউটর তো হচ্ছে বিএনপির লোক। আরো অভিযোগ উঠবে যে চিফ প্রসিকিউশন টিমের সম্পূর্ণ যে অভিযোগগুলো, এগুলো সব রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। হ্যাঁ, সুতরাং এই নতুন চিফ প্রসিকিউশন টিম আমিনুল ইসলামের নেতৃত্বে তারা যাই করবে সবকিছুই কিন্তু আওয়ামী লীগ বিতর্কের মুখে ফেলার চেষ্টা করবে। কারণ তারা বলবে যে দেখো, এই চিফ প্রসিকিউটর নিরপেক্ষ নয়। আগে যেমন বলতো তাজুল জামাতপন্থী, এখন বলবে আমিনুল বিএনপি পন্থী। কিন্তু একজন নিরপেক্ষ লোক নিয়োগ দিলে কিন্তু এটা আর হতো না। একজন সম্মানিত এবং নিরপেক্ষ লোক, সেটা কিন্তু বিএনপি দেয় নাই। দলীয় তাজুলকে সরিয়ে আবার আরেক দলীয় আমিনুলকে নিয়োগ দিল। যাই হোক, এখন এই আমিনুল ইসলাম এলেন গতকালকে, আমরা দেখবো তিনি কি করেন। যদিও তার হাতে যথেষ্ট সময় ছিল না এবং তার অভিজ্ঞতাও কি আছে আমি জানি না, যেহেতু জ্যেষ্ঠ আইনজীবী সে তো নিশ্চয়ই ভালো কিছু করবেন। আশা রাখি যে এই যে জুলাইয়ের যে মামলাগুলো, যেখানে ১,৫০০ লোক মারা গেছে, ২০,০০০ পঙ্গু হয়েছে, এদের সঙ্গে যারা জড়িত যাতে সবার বিচার হয়। এবং যদি তাজুল ইসলাম কোনো অন্যায় করে থাকেন প্রমাণ সাপেক্ষে, আমি মনে করি তারও শাস্তি হোক। কিন্তু যদি তাজুল ইসলাম অন্যায় না করে থাকেন, তাহলে যারা এইসব বানোয়াট মিথ্যা অভিযোগ করতেছে বিশেষ উদ্দেশ্য নিয়ে, তাদেরও বিচার হওয়া উচিত। দর্শক, আপনাদের মতামত চাই, কমেন্টে জানাবেন।